সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল কাশিমপুর গাজীপুর। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে শিশুদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। আমরা জানি প্রত্যেক বাবা মাই তাদের শিশুদের নিয়ে বড় করার যে সময়টি রয়েছে সেই সময়ে তারা এই সমস্যাটিতে প্রায়শই ভুগে থাকেন এবং এটি হয়তো অনেক সময় সমাধান হয়ে যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে সেটি কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে। সেটি বিপজ্জনক হতে পারে, কখনো কখনো প্রয়োজন হতে পারে সার্জারির ওষুধের পাশাপাশি। কিন্তু এই কনস্টিপেশনের বা এই কোষ্ঠকাঠিন্যের পিছনে কারণ কি রয়েছে, মানে যে ডায়েট হ্যাবিটে রয়েছে, যে খাওয়া দাওয়ার বিষয়টি রয়েছে, সেটি কতখানি গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে সেটি তার জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে সে বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডাক্তার তামান্না ফেরদৌসী, স্পেশালিস্ট পেডিয়াট্রিক সার্জারি বিভাগ, কেপিজে স্পেশালাইজড হসপিটাল কাশীপুর গাজীপুর। আপনাকে স্বাগত ডাক্তার তামান্না আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আসলে শুরুতেই বলেছি যে বাবা মাদের একটি মাথা ব্যথার কারণ হয়ে থাকে যে তার শিশুটি নিয়মিতভাবে যে মলত্যাগের বিষয়টি রয়েছে সেটি করছে কিনা, এবং অনেকের এটা খুব হাইলি কনসার্ন থাকে যে প্রতিদিন সে মলত্যাগ করছে কিনা বা বাথরুমটি করছে কিনা এবং সেটির পরিমাণটি কেমন। অনেক সময় বাচ্চারা দেখা যাচ্ছে যে এই মানে মলত্যাগ করার সময় প্রচণ্ড কান্নাকাটি করে, কষ্ট পায়, এই বিষয়টি কিন্তু তাদেরকে প্রভাবিত করে। আমরা শুরুতে জানতে যে কোন ধরনের শিশুদের বা বয়সের ক্ষেত্রে এর কোন তারতম্য রয়েছে কিনা, কোন সময় সবচেয়ে বেশি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে এবং একই সঙ্গে কোন বিষয়গুলো এই কোষ্ঠকাঠিন্যের পেছনে প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, ধন্যবাদ। বয়সের ব্যাপারে আমরা যেটা দেখি ম্যাক্সিমাম 6 মান্থ একটা পিক থাকে, যখন লিকুইড ফুডের পাশাপাশি সলিডটা ইন্ট্রোডাকশন করা হয়, উইনিং পিরিয়ড যেটাকে বলা হয়। মায়ের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবারটা যখন শুরু করা হয় ওইটা একটা সময়, আর আরেকটা হয় প্রি স্কুল বাচ্চাদের টডলার এজে 2 ইয়ার্স টু 4 ইয়ার্স একটা এজ। এই দুইটা বয়সে কমনলি পাই, তবে এর বাইরে যে কোনো বয়সেই আসলে এটা হতে পারে। এবং আরেকটি ব্যাপার বলছিলাম যে একেবারে যারা নবজাতক শিশু শুরুতেই আমরা প্রচলিত কিছু ধারণা রয়েছে যে বাচ্চাদের হয়তো একদিন হয়তো তার বাথরুম হচ্ছে না, তখন তারা অনেকেই নানি দাদিদের পরামর্শে দেখা যাচ্ছে যে কোনো কিছু ইন্ট্রোডিউস করে, অনেক সময় পানির বোটা বা কোনো কিছু দিয়ে সেটাকে ইন্ট্রোডিউস করে, বা এই ধরনের প্রচলিত ধারণা রয়েছে। সেটি আসলে কতখানি বিজ্ঞানসম্মত এবং পরবর্তীতে সেটি সমস্যা করতে পারে কিনা? আচ্ছা, নবজাতকদের যে কোষ্ঠকাঠিন্য, এটাতে প্রথম কথা হচ্ছে যে আমাদের বুঝতে হবে বাচ্চাটা ব্রেস্ট ফিড, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড বাচ্চা অথবা ফর্মুলা ফিড বাচ্চা, এটা দুইটা সম্পূর্ণ আলাদা গ্রুপ। একটা বাচ্চা যদি এক্সক্লুসিভলি বুকের দুধ খায়, শুধুমাত্র বুকের দুধ খায় 6 মাস বয়স পর্যন্ত, এবং এই বাচ্চা 7 দিন পর্যন্ত যদি ওর মলত্যাগ না হয়, এটাতে ভয়ের কিছু নাই। এটা সম্পূর্ণ একটা শারীরিক স্বাভাবিক প্রক্রিয়া, ফিজিওলজিক্যাল যেটাকে আমরা বলি। যেহেতু বুকের দুধে পুরাটুকুই ওর শরীরে পুষ্টির জন্য লেগে যায়, মোটামুটি সবটুকু অ্যাবজর্পশন হয়ে যায়, খুব অল্প রেসিডিউ থাকে। এটা 7 দিনে থাকতেই পারে, কোনো সমস্যা না, কিছু করার প্রয়োজন নাই, আমরা অপেক্ষা করব। আচ্ছা, কিন্তু এই বাচ্চাটাই যখন ফর্মুলা ফেড হবে তখন এটাতে একটু কনসার্ন হওয়ার প্রয়োজন আছে। 3 দিন পার হয়ে গেলেই একজন ফিজিশিয়ানকে দেখানোটা ভালো। আমরা পেটের কন্ডিশন দেখে এবং বাচ্চার নিউট্রিশনাল কন্ডিশন দেখে বলতে পারবো যে আমরা অপেক্ষা করব কি না। তবে কখনোই মলদার দিয়ে কোনো কিছু ইন্ট্রোডাকশন করা যাবে না। যাই দেয়া হোক, সেটা যদি সাপোজিটরিও হয়, মেডিকেটেড একটা জিনিস, তারপরে ওর পায়খানার রাস্তাটা খুবই নাজুক থাকে ছোট বাচ্চাদের, ছিঁড়ে যেতে পারে, মিউকোসাটা টিয়ার হয়ে যায়, এবং এটাও এক ধরনের ফিশার। যেটা অ্যাডাল্টে যেটা পায়খানার রাস্তা ছিঁড়ে যায়, এটা এই বাচ্চাটারও ছিঁড়ে গেল। তখন এই ছিঁড়ে যাওয়ার জন্য এই বাচ্চার পায়খানাটা কঠিন হয়ে যাবে পরবর্তীতে। এটা কিন্তু আসলে কখনোই করা যাবে না, অনেকেই আমরা জানি না, এবং মানে প্রচলিত ধারণা অনুযায়ী অনেকেই দোকান থেকে কিনে এটা সাপোজিটরি, গ্লিসারিন সাপোজিটরি বা কিছু সহজেই কিন্তু দিয়ে দেয়, একদম কোনো রকম কনসার্ন ছাড়াই, পরামর্শ ছাড়াই। খুব চমৎকার একটি কথা বললেন। একটি কথা বলি যে আপনি বলছেন যে উইনিং পিরিয়ড বলে একটি বিষয় রয়েছে, যে 6 মাস পর থেকেই তাকে স্বাভাবিক খাবারের সাথে পরিচিত করা। এই উইনিং পিরিয়ডটির অনেকেই করে কি এই সময়ে সুজি, সেরেলাক বা অনেক সময় ফর্মুলেটেড কিছু খাবার দাবার বাচ্চাদেরকে দিয়ে থাকে, অনেক সময় খাবারগুলোকে পিষে ব্লেন্ডেড করে দিয়ে থাকে। আসলে এই উইনিং পিরিয়ডের খাবারগুলো কেমন হওয়া উচিত? আচ্ছা, উইনিংটা কি? যখন একটা বাচ্চা ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি ঘরের সাধারণ স্বাভাবিক খাবারে অভ্যস্ত হবে। ঘরের সাধারণ স্বাভাবিক খাবার কিন্তু সুজি না, আমরা সুজি খাই না, আমরা কখনো পাটায় পিষে বা ব্লেন্ড করে খাবার খাই না, আমরা সেরেলাক খাই না। আমরা কি খাই? বাংলাদেশে আমরা ভাত খাই, রুটি খাই, মাছ মাংস শাকসবজি খাই। এই জিনিসগুলো দিয়ে আমরা ইন্ট্রোডাকশন করব, কিন্তু উইদিন এ পিরিয়ড অফ 3 মান্থস
3 মাস সময় নেব আমরা শুধু পরিচিত হতে। মনে আচ্ছা। রাখতে হবে 6 মাস থেকে 9 মাস এই বয়সটায় এই বাড়তি খাবারটা খেয়ে বাচ্চার পেট ভরবে না। বাড়তি খাবার থেকে বাচ্চার খুব বেশি পুষ্টিও আমরা আশা করব না। আমরা আশা করব 3 মাসে বাচ্চা খাবারগুলি চিনে যাবে। ওকে। কাজেই সুজি দিয়ে পেট ভরে ফেললাম, সেরেলাক দিয়ে পেট ভরে ফেললাম, এটার প্রয়োজন নাই এবং এটা আসলে ক্ষতি করে বাচ্চার জন্য। অনেকে এই সময় আসলে যে মিক্সড একদম খিচুড়ি করে মানে দেওয়ার কথা বলে থাকেন, সবকিছু একসাথে জি। করে। এই বিষয়টি আসলে কতখানি মানে প্রযোজ্য হবে? খিচুড়িটা অবশ্যই খুবই ভালো, তবে খিচুড়ি বলতে সব কিছু মিক্স করে খিচুড়ি প্রথমেই না। আচ্ছা। প্রথমে আমরা খুব সহজভাবে বলে দেই, চাল, পানি, সামান্য লবণ এবং তেল, এই 4টা জিনিস আসবে। লবণটা অনেকে বাদ দিতে বলে, এটা নিয়ে আসলে খুব কন্ট্রোভার্সি আছে আমাদের সোসাইটিতেও আছে, সবার মধ্যেই আছে। লবণটা বাদও দেয়া যায়। এটাই আসলে খিচুড়ি প্রাথমিকভাবে। এক সপ্তাহ করে একটা নতুন জিনিস ইন্ট্রোডাকশন করা যাবে। একটা ডাল আমরা 1 সপ্তাহ দিয়ে দেখব, যদি সহ্য হয় আমরা বুঝতে পারবো যে ডালটা সহ্য হলো। কিন্তু একসঙ্গে 2 রকমের ডাল 3 রকমের সবজি দিলাম এবং বাচ্চাটার ভমিটিং বা ডায়রিয়া শুরু হলো, আমি কিভাবে বুঝবো যে ঠিক কোন খাবারটা ওর প্রবলেম করছে? একদম। সেই জন্য আমরা কখনোই অনেক কিছু একসঙ্গে দিব না, সময় নিয়ে একটা এবং করে এই ক্ষেত্রে ইন্ট্রোডাকশন আসলে একটা করব। ধৈর্যের প্রয়োজন রয়েছে যে অবশ্যই স্বাভাবিকভাবে অবশ্যই। এই কাজটি রয়েছে। বাচ্চাদের অনেক সময় দেখা যাচ্ছে এই তাদের যখন কোষ্ঠকাঠিন্য হয় বা এই ধরনের, অনেক সময় তারা প্রচন্ড কান্নাকাটি করে, বিশেষ করে বাথরুম করার আগে একদম মানে ত্রাহি ত্রাহি চিৎকার করে চারদিক গগন বিদারী চিৎকার করে চারদিক জানিয়ে দেয়। এই বিষয়টিকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? বা অনেক সময় দেখা যাচ্ছে পেটের ভিতরে তাদের যে আর্লি যে ডেভেলপমেন্ট সেটা অনেক সময় একটু ডিলেইড হয়। বাচ্চা রাতের বেলা কান্নাকাটি করে বা পেটের ভিতরে যে সমস্যাটি হয় সেটি কিভাবে নিয়ন্ত্রণ আচ্ছা, করা এই যায়? যে টয়লেট করার সময় যে কান্নাকাটি, এটা 2টা কারণে হয়। একটা হচ্ছে ফিয়ার, একটা ভয়। কারণ আমাদের টয়লেট ট্রেনিং বা যে কোনো ট্রেনিং আমরা তো ভিগোরাসলি করি, সেটার ব্যাপারে বাচ্চার একটা ভয় তৈরি হয়ে যায় যে আমি যদি এটা এখন না করি আমাকে অনেক কথা শুনতে হবে বা একটা আনহেলদি একটা সিচুয়েশনের মধ্যে আমাকে পড়তে হবে। এই ভয়টা থেকেও করতে চায় না, নাম্বার 1। আরেকটা হলো যে বাচ্চার যদি অলরেডি ফিশার হয়ে থাকে, বাচ্চার ওখানে প্রচণ্ড ব্যথা, ব্যথা হয়। ওর পায়খানার রাস্তায় ব্যথা, ও বসে টয়লেট করতে পারে না, ওই ব্যথাটা অথবা ব্যথার স্মৃতি, যেটাকে আমরা বলি এইটা ব্যথার চেয়েও ব্যথার স্মৃতিটা বাচ্চার জন্য খুব ক্রুশিয়াল। এই ব্যথার স্মৃতির জন্য সে করতে চায় না, হোল্ড আপ করে। তো যখন একটা টয়লেট সে করছে না, ধরে রাখছে, সেখান থেকে পানি অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে, আবার সেটা আবার হার্ড স্টুল হচ্ছে, Hard হয়ে যাচ্ছে। এটা যখন পাস করছে ওর ব্যথা আবার বাড়ছে, নেক্সট টাইম সে আবার হোল্ড আপ করছে। এটা একটা খুবই দুষ্ট মানে এটা চক্র, একটা ভিসিয়াস সাইকেল, একটা ভিশিয়াস সাইকেল এটা। এবং এই সাইকেলটায় বাচ্চা একবার ঢুকে গেলে এটা খুব ডিফিকাল্ট, আসলে বাচ্চার জন্য খুব ডিফিকাল্ট। আচ্ছা, এটি বলেন। 2 নম্বর হচ্ছে যে প্রি স্কুল গোয়িং অথবা অনেক সময় স্কুল গোয়িং যারা বাচ্চারা রয়েছে তারা বাইরের খাবারের প্রতি অনেক সময় আসক্ত হয়ে পড়ে, বিশেষ করে চিপস, তারপরে বাইরের ফাস্টফুড বা অনেক কিছুর সাথে, বিশেষ করে চিপসের এটার প্রচলন তো ব্যাপক। তো এই বাচ্চাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যে পড়ার সম্ভাবনা কতখানি? এবং আমি একই সঙ্গে বলিনি যে বেশিরভাগ বাবা মায়েদের কমপ্লেন হচ্ছে আমার বাচ্চারা শাকসবজি খেতে চায় না, এবং এই সময়ের বাচ্চারা তো আরও না, মানে এটা ছাড়া বাকি যা কিছু আছে, অথচ ওই শাকসবজির মধ্যে সবচেয়ে বেশি ফাইবার রয়েছে। এটিকে আসলে কিভাবে মানে তাদের কাছে পরিচিত করানো যায়? না, এই কথাটাকে আসলে আমি সবসময় প্যারেন্টদেরকে ডিরেক্টলিই বলি যে বাচ্চা শাকসবজি খেতে চায় না, কথাটা আসলে এমন না। কথাটা হলো আপনি বাচ্চাকে শাকসবজি খাওয়ানোটা শেখান নাই। আচ্ছা। বাচ্চার তো একটা ফ্রি উইল নাই যে আমি এটা খাবো বা এটা খাবো না। 6 মাসের বাচ্চা কি বুঝে না। আপনি একটা ছোট বাচ্চাকে যখন একটা গ্রিন ভেজিটেবলে ইন্ট্রোডাকশন করবেন, আস্তে আস্তে সেটাতে অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু যখন আমি ইন্ট্রোডাকশন করি নাই, তখন 1 বছর বয়সে গিয়ে একটা বাচ্চা কখনোই খাবে না ভেজিটেবল। হঠাৎ করে শুরু করা যাবে না, এবং হঠাৎ করে খুব প্যালাটেবল ফুড শুরু করতে পারে মানুষ। শাকসবজি তো আসলে খুব বেশি টেস্টি ইন কম্পারিজন টু আদার ফুড না আসলে। কাজে যত আর্লি শুরু করা যাবে তত বাচ্চা এটাকে অ্যাকসেপ্ট করবে। এটা হলো শাকসবজির ব্যাপারে। এবং বাইরের ফুডের ব্যাপারে সেম, আমি এটাই বলি যে বাচ্চা খায় না, আপনি খাওয়ান। এটা যদি খুব সহজ ভাষায় বলি যে বাচ্চার তো টাকা নাই, ও কি চিপসটা কিনে খেয়েছে কখনো? চিপসটা আপনি বা কোনো রিলেটিভ ওকে ইন্ট্রোডাকশন করেছেন,
এবং খাওয়ার পরে যেহেতু এসএমজি আছে, টেস্টিং সল্ট আছে, খুবই প্যালাটেবল, খুব ভালো ভালো লাগে। লাগে খেতে। তখন ও খাচ্ছে, আমাদেরই ভালো লাগে, বাচ্চাকে তো আসলে দোষ দেওয়ার সুযোগ নাই। তবে এই জিনিসগুলোকে একটু ডিসিপ্লিনের ভিতরে আনাটা খুব সহজ। আমি খুব স্ট্রিক্টলি বলি যে রিলেটিভদেরকে বলবেন আমার বাচ্চার এটা নিষেধ, এবং বাচ্চাকে কখনো চেনাবেন না। দোকান থেকে কিনে প্যাকেটটা বাচ্চার হাতে দেয়া একটা প্র্যাকটিস, অথবা আমি বাইরে থেকে কিনলাম, বাচ্চাকে আমি দেখালাম না, বাসায় এনে আমি দিলাম, সেটা আরেকটা প্র্যাকটিস। বাচ্চা এটা বুঝবেই না যে দোকানে গিয়ে আমাকে এটা চেয়ে পাওয়া যায়, রাইট। কাজেই সে এই ট্যান্ট্রামটা আসবে না ওর। এই জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ যে ইন্ট্রোডাকশনটা, বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে এটাকে যদি একটু অন্য ভিন্নভাবেও যদি পরিবেশন করা যায় তাদের মতো করে একটু সুন্দরভাবে, মানে আমরা যে প্রচলিতভাবে শাকসবজি খাই ভিন্নভাবে বা সুন্দর করে, এটা আসলে আপনি যেটা প্র্যাকটিস করবেন, একটা বাচ্চাকে কমপ্লিটলি আপনি মডিফাই করতে পারবেন। আপনি যা চান তাই আপনি করতে পারবেন একটা বাচ্চা, মানে বলাই থাকে যে তারা একটা মাটির জি নরম থালার মতো এবং থাকে, এটা যেভাবে 100% সত্য কথা। এটা আমরা যদি আচ্ছা। বিশ্বাস করি অ্যাজ এ প্যারেন্ট, এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি 6 মাস বয়স থেকে আপনি যা চান একটা বাচ্চার কাছ থেকে, আপনি 100% সব কিছু পাবেন। কিন্তু আপনাকে একটু ওই দিকে কনসেন্ট্রেশন দিতে হবে যে আমি আসলে কি চাই। হঠাৎ করে বাচ্চাটা ভালো বা হঠাৎ করে বাচ্চাটা দুষ্টু হয়ে যাবে না। এটা সত্যি কথা। আচ্ছা, আমরা এখন মূল জায়গাটাতে আসি যে বাচ্চা কনস্টিপেশনে ভুগছে বা কোষ্ঠকাঠিন্যে ভুগছে, প্রাথমিকভাবে আসলে বাবা মাদের কি করা উচিত? প্রথমে আসলে আইডেন্টিফাই করতে হবে যে ওর কনস্টিপেশনটা কি হঠাৎ করে হলো অ্যাকিউট, মানে আগে হ্যাবিট ভালো ছিল, এখন হঠাৎ করে হয়ে গেল কিনা। হঠাৎ করে যদি হয়ে যায়, তার পিছনে কিছু কারণ থাকে, কারণগুলো ফাইন্ড আউট করতে হয়। প্রাথমিকভাবে কিছু ওষুধপত্র আমরা দিই, কিছু অ্যাডভাইস দিই, এটা ঠিক হয়ে যায় আসলে, যদি কোনো অর্গানিক কজ না থাকে। হঠাৎ করে যে কনস্টিপেশনগুলো, সেগুলোতে সাধারণত কোনো অর্গানিক কজ থাকে না আসলে। যেটা হয় যে হয়তো বাসা চেঞ্জ হয়, বার্থ অফ সিবলিং, একটা ছোট ভাই বা বোন জন্ম হলে ওই বাচ্চাটার প্রতি অ্যাটেনশন কমে যায় ফ্যামিলি মেম্বারদের। অনেক সময় দেখা যায় যে বাসায় কোনো একজন রিলেটিভ ছিল, মামা চাচা বা থাকতো বাসায়, এখন হঠাৎ করে চলে গেল, অন্য কোথাও সাথে থাকছে না, একটা মেন্টাল একটা ব্রেকডাউন হয় বাচ্চাদের। এই সমস্ত কারণে অ্যাকিউট কনস্টিপেশন হতে পারে। বা হঠাৎ করে ভাইরাল ফিভার হলো 5 দিন 7 দিনের, চিকেন পক্স হলো 15 দিনের, তখন হঠাৎ হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেল, কিছুদিন সাফার করলো, ট্রিটমেন্ট দিলাম, ভালো হয়ে আবার গেল, ঠিক হয়ে গেল। শেষ। পানি খাওয়ার বিষয়টি নিয়ে অনেক সময় অনেকের কমপ্লেইন জি, থাকে জি। যে পর্যাপ্ত পানি বাচ্চারা খেতে চায় না, অনেক সময় পানি- কোল্ড ড্রিঙ্কসের উপর নির্ভরশীল হয়ে যায়, বাইরের খাবারের উপর নির্ভরশীল হয়ে যায়। এটি আসলে কনস্টিপেশনের সাথে কতখানি পানিটা যুক্ত? খুবই ক্রুশিয়াল, এবং সেম যেটা যে পানি যে কাজটা করে, কোল্ড ড্রিঙ্কসটা তার অপোজিট কাজটা করে। কোল্ড ড্রিঙ্ক মানে ইটসেলফ ডিহাইড্রেশন করে, কাজে পানিটা কম খেলে যে ক্ষতি হয়, কোল্ড ড্রিঙ্কস খেলে সেম ক্ষতি হয়। অনেকে ভাবে যে পানি তো খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে পানি যাচ্ছে। না, এটা আসলে একটু ভুল আছে আমাদের। আর পানি আসলে খেতে হয়, আমরা খুব কমনলি বলি যে 10 কেজি বাচ্চার 1 লিটার পানি, আমরা গ্রসলি এভাবে বলি। 20 কেজি বাচ্চার 2 লিটার পানি, গ্রসলি বলি। যেটা আমরা আসলে পানি খেতে খুবই রিলাক্ট্যান্ট, এবং এটা অনেক বড় একটা কারণ এটি কনস্টিপেশন। বড় একটা কারণ রয়েছে কনস্টিপেশনের সাথে। আমরা যদি আরেকটু ভিতর দিকে যাই, যে কনস্টিপেশন প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো করলেন সবকিছু করার পর, তারপর দেখা গেল যে বাচ্চাদের কনস্টিপেশনটি সারছে না, এটি তাদেরকে রয়ে গেছে। এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে আরো গভীরভাবে কিছু ভাবা উচিত কিনা? জি, যে সমস্ত কনস্টিপেশন ট্রিটমেন্ট ফেলিওর হচ্ছে, সেখানে কিছু মেডিকেল কজ থাকতে পারে। খুব কমন একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এটিকে চেক করতে হবে আসলে। জি, এখানে কিছু একটা হিস্ট্রিও নিতে হবে। অনেক সময় দেখা যায় যে ম্যাটার্নাল হাইপোথাইরয়েডিজম যদি থাকে ডিউরিং প্রেগনেন্সি, মায়ের যদি হাইপোথাইরয়েড থাকে, সেই বাচ্চাটার হাইপোথাইরয়েড থাকার একটু সম্ভাবনা থাকে। তো তখন আমরা একটু ব্লাড লেভেলগুলো করে দেখব, যদি থাকে সেই মতো ট্রিটমেন্ট দিলে খুব দ্রুত রেসপন্স করে বাচ্চারা। এটা একটা মেডিকেল কজ। এছাড়া থাকে যেটা যে স্পাইনাল কর্ডের কিছু ডিফর্মিটি থাকে, যেটা জন্মগতই ছিল, ওই সময় ফাইন্ড আউট হয়নি, এটা প্রেজেন্ট করছে কনস্টিপেশন হিসেবে। তারপরে আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশনে গেলাম বা একটা এক্স রে নিলাম, ফিল্ম দেখে আমরা ধরতে পারলাম যে আসলে ওর স্পাইনাল কর্ডে একটা ডিফর্মিটি আছে, তো তখন অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট দিতে হবে। আর আরেকটা যেটা ভেরি আনকমন, বাট আমরা এটা পাই, এটা হাঁসপ্রাং ডিজিজ বলে একটা রোগ আছে, যেটাকে একদম সহজ ভাষায় বললে পেটের নাড়ির প্যারালাইসিস। পেটের নাড়ির নড়াচড়ায় তো মলটা আগায় সামনে, ওটা মানে পেটের কোনো একটা নাড়ির অংশের মধ্যে কিছু অংশটা প্যারালাইসিস থাকে, যেখানে নাড়িটা কাজ করে না, এইটা একটা কারণ থাকে। মানে এই হার্টস্প্রাং ডিজিজ, এটা আসলে পেডিয়াট্রিক সার্জারির ক্ষেত্রে জি। আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ একটি অংশ। আসলে বাবা মারা বা তো সাধারণ মানুষের তো বোঝার উপায় নেই যে বোঝার আসলে কথা তার কি না। হয়েছে, কিন্তু কি কি সিমটম থাকলে আসলে তারা আপনাদের কাছে নিয়ে যাবে আচ্ছা, বাচ্চাটিকে? একদম প্রাথমিক অবস্থায় ওদের এই যে কনস্টিপেশন,
বা পায়খানা কষা, এটা কোনো ট্রিটমেন্টেই ভালো হবে না এই বাচ্চাগুলির। ট্রিটমেন্ট দিলে রেমেডি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, খুব দ্রুত আবার এটা ফিরে আসবে। এবং স্পুরিয়াস ডায়রিয়া বলে একটা ফর্ম হয়, এই বাচ্চাদের এন্টেরোকোলাইটিস ডেভেলপ করে। মানে কি, বাচ্চাটার দীর্ঘ সময় কনস্টিপেশন চলছে, তারপরে বাচ্চাটার জ্বর আসবে, বাচ্চাটার ডায়রিয়া হবে এবং বাচ্চাটা খুবই ইরিটেবল হয়ে যাবে। বাচ্চাটা আমরা বলি যে বাচ্চা খুব খিটখিটে হয়ে গেল কিছুটা সময়, তারপরে এই ডায়রিয়া হবে এবং জ্বরটা ভালো হয়ে যাবে, বাচ্চার সঙ্গে সঙ্গে আবার কনস্টিপেশন ফিরে আসবে। এটা সাইকেল অল্টারনেট হতে থাকবে, ডায়রিয়া, জ্বর, কনস্টিপেশন, আবার ভালো হয়ে আবার ডায়রিয়া, জ্বর, আবার কনস্টিপেশন। এটা খুব সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট হার্শব্রাং ডিজিজ ডায়াগনোসিসের জন্য। এই অবস্থা হলে এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। আচ্ছা, যদি আপনাদের কাছে আসে আসলে কিভাবে সেটি ডায়াগনোসিস করা সবচেয়ে সহজ হয়ে যায়, মানে আমরা কিভাবে, বাচ্চারা তো এমনিতেই খুবই সেনসিটিভ। প্রাথমিকভাবে আমরা হিস্ট্রি নেই। হার্শব্রাং ডিজিজের একটা খুব কমন হিস্ট্রি থাকে, জন্মের পরে যে বাচ্চা কালো পায়খানা করে উইদিন 24 ঘন্টা এটা পার হয়ে যাওয়ার কথা। প্রথমবার কালো পায়খানাটা প্রথম জন্মের 24 ঘন্টার মধ্যে করার কথা। হার্শব্রাং ডিজিজের বাচ্চাগুলির এটা থাকে না। এই হিস্ট্রিটা দিবে যে জন্মের 24 ঘন্টা পার হয়ে গিয়েছে বা 2 দিন পরেও প্রথম কালো পায়খানাটা পার করেছে। এটা একটা আমাদের জন্য সাজেস্টিভ একটা হিস্ট্রি। আরেকটা থাকবে রিপিটেড হিস্ট্রি অফ অ্যাসিস্টেড ডিফিকেশন। ওকে বারবার সাপোজিটরি দিয়ে বারবার পানের বোটা দিয়ে পায়খানা করাতে হয়েছে, ওষুধে কাজ হয়নি। আর বলবে, বাচ্চার মা বলবে যে বাচ্চার পেটটা মাঝে মাঝেই ফুলে যায় এবং পেটের নাড়াচাড়া দেখতে পাই আমরা। আচ্ছা, তো এই ফিচারগুলো থাকলে আমরা মানুষ ধরে নিব যে বাচ্চার হাঁসপ্রাং থাকতে পারে। তারপর আমরা ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করব, অ্যানাল ফিশার আছে কিনা খুঁজবো, রেকটামটা লোডেড কিনা খুঁজবো, এটা আমরা এক্সামিন করে দেখি আর কি আমরা। তারপরে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এবং বায়োপসি করতে হয় শেষ পর্যায়ে গিয়ে, এবং পরে 100% ডায়াগনোসিস করা যায় যে বাচ্চার হাঁসপ্রাং আছে বা নাই। আচ্ছা, এই আসলে এ থেকে বাঁচার মানে চিকিৎসার উপায় কি, মানে একদম ভালো করার উপায়টি কি রয়েছে? এইটা আসলে সার্জারি এটার একমাত্র চিকিৎসা, এটার বিকল্প কোনো সুযোগ নাই। সার্জারি করে আমরা যে প্যারালাইসিস অংশটুকু থাকে নারীর, ওইটা কেটে ফেলে দিয়ে দুইটা ভালো অংশ জোড়া দিয়ে দিই এবং সে স্বাভাবিক জীবনযাপন একদম 100% স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে এই বাচ্চাগুলি। কোনো রেসিডিউ থাকে না, অসুখের কোনো চিহ্ন থাকে না। এটা কি একেবারে একটা সেটিংসেই করা সম্ভব? এইটা একটু ডিফার করে বাচ্চার কন্ডিশন, বাচ্চা কতদিন পরে প্রেজেন্ট করলো। যে কোনো রোগ যত লেট করে আমাদের কাছে আসে, একটু ওটস খারাপ অবস্থা নিয়ে আসে, তো তত একটু সার্জারিটা লম্বা হয়। অনেক সময় 3টা সেটিংও লাগে, অনেক সময় আমরা 2টা সেটিংয়ে বা একটা সেটিংও করে ফেলা যায়। এটা একটু আমাদের সময় সাপেক্ষ বিষয় আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের আরো কিছু সার্জারি রয়েছে কমনলি আপনারা সাধারণত পেয়ে থাকেন, এবং প্রথমত আমরা এক্সপেক্টই করি না যে কোনো শিশুর সার্জারি হবে। জি জি, প্রথম কথা হচ্ছে এটি। এবং আপনি সেই জায়গাটিতে আছেন পেডিয়াট্রিক সার্জারি বিভাগে, কাজেই যখন কোনো শিশুর সার্জারির প্রয়োজন হয় তখন বাবা মাকে সেটিকে কনভিন্স করা এটি একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমার এই ছোট বাচ্চাকে ওটির টেবিলে আমি দিব, এটা আসলে অনেকে মন থেকে মেনে নিতে পারেন না। এই জায়গাটিকে কিভাবে আসলে আপনারা ফেস করে থাকেন? এখানে একটা কথা বলি যে কিছু কেস যেমন একদম জন্মের পরেই আসে, 6 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসে বা 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসে, খুব বড় কোনো জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চাটা জন্মেছে, ওর খাদ্যনালীটা বন্ধ বা পায়খানার রাস্তাটা তৈরি হয়নি, এই ধরনের কেস অপারেশন আমাকে করতেই হবে, কোনো বিকল্প নেই, করতেই হবে। তবে এখানে একটা খুব ভালো ব্যাপার যে বাচ্চাদের আসলে অ্যানাস্থেশিয়াটা খুব ভালো রিকভারি করে অ্যাডাল্টের চেয়ে। বাচ্চাদের পেইনটা খুব ভালো কন্ট্রোল হয় অ্যাডাল্টের চেয়ে। এবং আপনার আমার বয়সে একটা সার্জারির পরে আমাদের, সাপোজ আমাদের এই বয়সে একটা অপারেশন লাগলো, এরপরে আমরা আর কত বছর বাঁচবো? 30 বছর, হার্ডলি 40 বছর। কিন্তু একটা যখন একদিনের বাচ্চাকে আমি একটা সাকসেসফুল অপারেশন করি, এই বাচ্চাটা এরপরে আরও 70 বছর বাঁচবে। ওইখানে কিন্তু আমরা যখন এটা হিসাব করি, এটা অনেক বেশি লাভের এবং বাচ্চার জন্য, ফ্যামিলির জন্য এটা অনেক বেশি একটা ভালো ব্যাপার, আউটকামটা খুব ভালো। আর যেটা করতে হবে তো আসলে করতেই হবে, এটা কিছু করার থাকে না। তবে ওই প্যারেন্টরা আমাদের উপরে বিশ্বাস করে, আমরা আমাদের অ্যানাস্থেসিস্টের উপরে বিশ্বাস করি, আল্লাহ আছেন সামনে, হয়ে যায়। আসলে যেটা প্রয়োজন এবং ভালো দিক হচ্ছে যে এটা আউটকামটি তার সমগ্র জীবনটি সামনে পড়ে আছে। জি, সমগ্র জীবন সামনে পড়ে আছে এবং এটা খুব একটা হেলদি লাইফ সে লিড করতে পারছে কষ্ট ছাড়া। এই কষ্ট ছাড়া খুবই আসলে খুব চমৎকারভাবে আসলে মানে এই কথাটি বলেছেন আপনি। একই সঙ্গে আমরা একটু জানতে চাই কোষ্ঠকাঠিন্যের সাথেই যে আসলে বাচ্চাদেরকে ডেইলি যে রুটিন, যে ডায়েটারি যে হ্যাবিটটি রয়েছে, কোন বিষয়গুলোকে আমাদের সবচেয়ে বেশি যত্নশীল হওয়া দরকার একজন প্যারেন্টসের? আচ্ছা, আমি যদি কোষ্ঠকাঠিন্যের ট্রিটমেন্ট আমরা যখন শুরু করি, আমাদের প্রথম কথাটা হচ্ছে ডায়েট, মানে খাবার দিয়েই আমাদেরকে ট্রিটমেন্টটা শুরু করতে হবে।
তো খাবারের প্লেটটা আমরা যখন সাজাতে বলি, আমরা যেহেতু বাংলাদেশের এই কন্টেস্টে কথা বলি, আমরা বইপত্র সব ওয়েস্টার্ন রাইটারদের লেখা, ওইটা আমরা 100% আসলে ফলো করতে পারি না। তো আমাদের প্লেটটাতে থাকবে, আমাদের প্লেটে কি থাকে, ভাত থাকে, সবজি থাকে, মাছ মাংস থাকে। তো কথাটা হলো যে যতটুকু ভাত ঠিক ততটুকু সবজি, এটি হচ্ছে আসলে মূল বিষয়। মূল বিষয়, এবং তার অর্ধেক প্রোটিন, মাছ বা মাংস যেটা খাওয়া হোক আর কি। এই রেশিওটা ফলো করতে পারলে সমস্ত মানে প্রবলেম 90% অটোমেটিক সলভ হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আর খাবারের খোসাটা খুব গুরুত্বপূর্ণ, ফলের খোসাটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা শুরুতে আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা বাচ্চাদেরকে শাকসবজি দেই বা কিছু ফাইবার দেই, কিন্তু সেটিকে ব্লেন্ড করে অথবা খোসাটা ছাড়িয়ে, তাতে কি কোনো উপকার হয় কিনা? এখন খোসাটা আসলে ফাইবারটা থাকেই মূলত খোসায়। এখন পেঁপে বা মিষ্টি কুমড়া এগুলোকে আমরা বলি যে খুব একটা গোল্ডেন ফুড ফর কনস্টিপেশন, কিন্তু আমরা মোটা করে খোসা ছিলে ফাইবার সব ফেলে দিলাম, এটা আসলে কাজ হবে না। আমরা বলি যে খোসার সবুজ অংশটা থাকতে হবে। আচ্ছা আচ্ছা, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যদি খুব বেশি সিদ্ধ করে ব্লেন্ড করে বা পাটায় পিষে ফেলা হয়, ফাইবারগুলো ব্রেকডাউন বাইরেই হয়ে যায়, তখন আর এটা আসলে কাজে লাগে না। সেটি খুবই চমৎকার বলছেন। এখন তো শীতকাল চলছে এবং সবজির আসলে সবচেয়ে সমারোহ চারদিকে, কিন্তু এই সময়ে বাচ্চাদের পানি খাওয়ার পরিমাণও কিন্তু অনেক কমে যায়, মানে একেবারেই সবাই জুবুথুবু হয়ে বসে থাকে। শীতকালে আসলে কনস্টিপেশন দূর করার জন্য কিছু তথ্য, এবং ওই সময় ঠান্ডা পানির জন্য অনেকে ভয়ে বাথরুমে যেতেও চায় না। তো এই বিষয়ে আপনারা কি বলে থাকেন বাবা মাদেরকে? আচ্ছা, প্রথম হলো যে পানিটা আসলে খেতে হবে। যদি একদম রুম টেম্পারেচারের পানিটা ভালো না লাগে বা বাচ্চার জন্য প্রবলেম হয়ে যায়, একটু ওয়ার্ম ওয়াটার, লিউকওয়ার্ম ওয়াটার, গরম পানি দেওয়া যাবে না, চা দেওয়া যাবে না, কিন্তু লিউকওয়ার্ম ওয়াটার বাচ্চা খেতে পারে, কিন্তু পানির ইনটেকটা ঠিক রাখতে হবে। এবং সাইট্রাস ফ্রুটগুলি, টক ফল যেগুলো, লেবু, কমলা, মাল্টা, এগুলি খেতে হবে। এবং এগুলি শুধু রস করে না, বা বাচ্চা চিবিয়ে শুধু রসটা খেলো এইভাবে না, হোল ফ্রুটটা আমরা খেতে এনকারেজ করি। হ্যাঁ, অনেক ফাইবার পাওয়া যায় এবং ভিটামিন সি সব কিছুর জন্যই আসলে ভালো, প্রয়োজন। এইটা একটা ব্যাপার। আর আরেকটা হলো যে টয়লেট ট্রেনিংটা আসলে করতে হবে। 2 বছর বয়স পার হয়ে গেলে বাচ্চাদের টয়লেট ট্রেনিংটা শুরু করতে হবে, এবং এটা 3.5 বছর, ম্যাক্সিমাম 5 বছরের মধ্যে শেষ করে ফেলতে হবে। কারণ 5 বছর পার হয়ে গেলে মাইলিনেশন কমপ্লিট হয়ে যায়, আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে যায়। তখন চাইলেও নতুন কোনো হ্যাবিট আপনি আপনার শরীরকে শেখাতে পারবেন না। এটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অনেক বাচ্চারাই দেখা যাচ্ছে যে বাথরুম চেপে রাখে, মানে করতে চায় না তারা, মানে একেবারেই মানে কি বলা যায়, তাদের সাথে যুদ্ধ লেগে যায় আর কি বাথরুম করতে। তো এই টয়লেট ট্রেনিংটার উপযুক্ত সময়ের কথাটি আপনি বললেন, যেটির মধ্যে তাদের ইন্ট্রোডিউস করতে হবে আর কি। একইভাবে আমরা যা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেলাম, একই সঙ্গে আমরা একটু জানতে চাই যে এই শীতকালের সময় অনেক সময় মানে বাচ্চাদের আরও কিছু সার্জিক্যাল কিছু প্রবলেম ডেভেলপ করে, তার মধ্যে কোনগুলো সবচেয়ে কমনলি আপনারা পেয়ে থাকেন? শীতে যেমন 6 মাসের নিচের বাচ্চাদের টরশন টেস্টিসটা খুবই কমন, পরের বাচ্চাদেরও হয়, 6 মাসের নিচে এটা কমন হয় এবং শীতকালে হয়, এবং এটা খুবই নেগলেক্টেড থাকে, এবং এটার আউটকাম কিন্তু খুব খারাপ আসলে। টরশন টেস্টিস আপনি কিভাবে বুঝবেন? একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে অনেক বেশি কাঁদছে, কিন্তু আপনি কোনো কজ খুঁজে পাচ্ছেন না বাচ্চাটা কেন কাঁদছে, এবং কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে বাচ্চা বমিও করে দিবে। যদিও ড্যাপারটা খুলে বা প্যান্টটা খুলে এক্সামিন করা হয়, দেখা যাবে যে ওর টেস্টিসটার স্ক্রোটামটা ওই জায়গাটার একটা অংশ একটু ফুলে গেছে, অথবা অনেক সময় ফোলে না, কিন্তু জিনিসটা আপনি ধরতে পারবেন না বা কাছেই যেতে পারবেন না, বাচ্চা প্রচণ্ড চিৎকার করবে। এই সিচুয়েশনটা হলে যত দ্রুত সম্ভব আপনাকে একজন সার্জনের কাছে যেতে হবে, দেখাতেই হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ টরশন টেস্টিস আপনি 6 ঘন্টা যদি পার হয়ে যাচ্ছে, গোল্ডেন আওয়ার পার হয়ে যাচ্ছে, অপারেশন করে অনেক সময় ঠিক আছে আমরা সেভ করতে পারি, যখন সেভ করতে না পারি ওইটা টেস্টিসটা কিন্তু নষ্ট হয়ে গেল, একদম নষ্ট, এবং এটাও সারা জীবনের জন্য একটা সমস্যা, অনেক বড় ক্ষতি হয়ে গেল। এটা কিন্তু আসলে অনেকেই জানে না, অনেক বাবা মারাই জানে না, আবার অনেকে যেটা থাকে যে বুঝতে পারছে যে এখানে একটা সমস্যা হয়েছে, কিন্তু ওরা ডাক্তারের কাছে যেতে চায় না যে হয়তো ঠিক হয়ে যাবে, অপেক্ষা করি, একটু দেখি। বাট এই একটা বিষয়, অপেক্ষা করার আসলে কোনো সুযোগ নাই, মানে একেবারে মেডিকেল ইমার্জেন্সি বলা যায়, একেবারে ইমার্জেন্সি, সার্জিক্যাল এই ব্যাপারগুলো হসপিটালে গেলেও আপনি বাচ্চা ঢুকবে এবং আমরা ডিরেক্ট আসলে ওটিতে নিয়ে যাই, যে আমার জন্য যেন কিছুটা সময়ও নষ্ট না হয়। আরেকটি কথা হচ্ছে যে পেটে ব্যথা নিয়ে বাচ্চারা অনেক সময় খুবই কমপ্লেন, মানে ধরা যায় না পেটটি অনেক সময়। ছোট বাচ্চাদের আসলে কি ধরনের পেটে ব্যথার কারণ হতে পারে? অ্যাপেন্ডিসাইটিস কি তার মধ্যে একটি কারণ কিনা? অ্যাপেন্ডিসাইটিস অবশ্যই খুবই কমন। 5 বছরের নিচের অ্যাপেন্ডিসাইটিস খুব জরুরিও। 5 বছরের উপরের যে বাচ্চাগুলি, ওরা ব্যথাটা লোকালাইজ করতে পারে এবং ওদের সিমটমটা বলতে পারে,
কিন্তু 5 বছরের নিচে শুধুই পেটে ব্যথা থাকে, কিন্তু সে অনেক সময় বলতেও পারে না যে কোথায় ব্যথা, শুধুই বাচ্চাটা টক্সিক হয়ে থাকে, শুধুই বাচ্চাটা কান্না করে, শুধুই জ্বর এসে থাকে। তো এই বাচ্চাগুলার খুব দ্রুত অ্যাপেন্ডিসাইটিসটা ইনফেকশন থেকে, একটা নর্মাল ইনফ্লামেশন থেকে খুব দ্রুত এটা ফেটে যায়, যেটাকে আমরা বলি ফেটে যায় বা অ্যাবসেস হয়ে যায়, Burst ভিতরে appendix, বার্স্ট হ্যাঁ। অ্যাপেন্ডিক্স, পুজ হয়ে যায়, এই জিনিসগুলা হয়। কাজেই পেটে ব্যথাটা খুব জরুরি। এই বয়সী বাচ্চাদের পেটে ব্যথা যখন আমরা সন্দেহ করব, তখন আসলে আমাদের দেরি করা উচিত হবে না। একেবারেই না। এবং আসলে যদি আমরা এই বাচ্চাদের, আমরা তো মানে সার্জিক্যাল ইমার্জেন্সি জি। কথাগুলো বললাম, একই সঙ্গে আপনি বাচ্চাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য একেবারেই নবজাতক থেকে শুরু করে এই পর্যন্ত আরও কিছু টিপস যদি আপনি দিয়ে থাকেন, তাহলে আমরা শেষ করে দেবো আজকের জন্য। আচ্ছা, আমরা আরেকটা কথাই পেটে ব্যথার রিলেটেড আরেকটা বলুন। কথা বলি যে 6 মাস থেকে 9 মাস একটা বয়স, যখন বাচ্চাটা নতুন একটা খাবার খাচ্ছে, এবং এই যে এখন শীতকাল, সব বাচ্চার কম বেশি ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে আমরা জানি যে কিছু লিম্ফ নোড থাকে আমাদের শরীরে, পেটের ভিতরেও কিছু গোটাগুলি ফুলে যায়, লিম্ফ নোডগুলি ফুলে যায়। এতে ইন্টারসাসেপশন বলে একটা রোগ হয়, নারীর ভিতরে নারীটা ঢুকে যায়, ভিতরে ঢুকে যায়। এবং এটা শীতকালে বেশি হয়। যে বাচ্চা মাত্র ঠান্ডার ওষুধ খাচ্ছে ওর বেশি হয়, এবং যে বাচ্চা নতুন খাবার খাচ্ছে তারও বেশি হয়। কাজে এই বয়সটাতে পেটে ব্যথা এবং ইন্টারসাসপেশন এটা কমন, আসলে ইন্টারসাসেপশন কমন। এবং এই জিনিসটাও এমন যে যদি বাচ্চা অনেক বেশি কাঁদে, কোনোভাবেই বাচ্চাকে কাম ডাউন থামানো করা যাচ্ছে যাচ্ছে না, না, এবং পায়খানার রাস্তা অনেক সময় রক্তও আসে, এটা একটা ইমার্জেন্সি, হাসপাতালে যেতে হবে। তাহলে আমরা মোটামুটিভাবে এই বিশেষ করে এই শীতের সময়ে এবং একই সঙ্গে শিশুদের কোষ্ঠকাঠিন্য নিয়ে খুব চমৎকার কিছু তথ্য আপনি আমাদেরকে দিলেন, এবং আশা করছি সেটি নিশ্চয়ই যারা প্যারেন্টস রয়েছে তাদের কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা শিশুদের কোষ্ঠকাঠিন্য, বিশেষ করে যেসব শিশুরা ধারাবাহিকভাবে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের শুধুমাত্র যে ওষুধেই সেটি ঠিক হবে তা নয়, অনেক সময় সার্জারিরও প্রয়োজন হতে পারে। একই সঙ্গে যে খাবারের যে বিষয়টি রয়েছে, যে আপনার শিশুটিকে কীভাবে ফাইবারযুক্ত খাবারে অভ্যস্ত করবেন, যে সময়টি, সঠিক সময়টি কোনটি, তার যথাযথ টয়লেট ট্রেনিংটি আসলে কিভাবে কখন করা উচিত, এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। একই সঙ্গে যেসব সার্জিক্যাল ইমার্জেন্সি রয়েছে, বিশেষ করে শীতকালে অনেকগুলো শিশুরা এই পেটে ব্যথায় ভুগতে পারে, সে বিষয়ে আমরা চমৎকার কিছু আলোচনা শুনলাম। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবার কথা হবে।